নমস্কার বন্ধুরা। আজ তোমাদের জন্য যে গল্পটি আমি শোনাতে এসেছি প্রতিলিপি অ্যাপস থেকে নেওয়া। বেঠিক। লেখক চিলেকোঠা। বাসটা চৌডাঙ্গা এসে পৌঁছাতে পৌঁছাতে রাত গড়িয়ে এলো। এতটা দেরি হবে সেটা বুঝতে পারেনি নীল। এরকম একটা গ্রাম্য জায়গায় এর আগে সে কখনো আসেনি। জীবনে এই প্রথম তার গ্রামে পা রাখা। নীলের বয়স এই সবে 22। সে একজন লেখক, বা বলা ভালো উঠতি লেখক। অনেক বিষয় নিয়ে গল্প লিখলেও সেগুলো সবই শহর কেন্দ্রিক। গ্রামের উপর নির্ভর করে এখনও পর্যন্ত কোনো গল্প সে লেখেনি। তাই অলোক যখন তাকে জানিয়েছিল যে তাদের গ্রামে একটা বাড়ি আছে এবং সেটা জমিদার বাড়ি, তখন আর নিজেকে ধরে রাখতে পারেনি নীল। অলোক বলেছিল তাদের বাড়িটা 1 সপ্তাহ পরেই বিক্রি হয়ে যাবে। তাই নীলাদ্রির তড়িঘড়ি এখানে ছুটে আসা। মা অবশ্য আপত্তি করেছিল অনেক। বলেছিল, বাবা, জীবনে কোনোদিনও কলকাতার বাইরে গেলি না, তুই ওই অজপাড়াগায় থাকবি কিভাবে? আর আমিই বা শান্তিতে বাড়িতে থাকবো কী করে বল? কিন্তু জমিদার বাড়ি দেখার ইচ্ছা নীল দমিয়ে রাখতে পারল না। জমিদার বাড়ির উপর একটা ভৌতিক গল্পের প্লট বহু দিন ধরে তার মাথায় ঘুরছে। কিন্তু জমিদার বাড়ি সম্পর্কে ধারণা খুব একটা না থাকায় কিছুতেই গল্পটা শুরু করতে পারছে না। নিজের চোখে না দেখে শুধু লোকের মুখে শুনে কতটুকুই বা আয়ত্তে আনা যায়। মা অজ্ঞতা শেষে বলেছিল, কলকাতায় তো কত জমিদার বাড়ি আছে, এখানেই দেখে নে না যা দেখার। কিন্তু এমন করে কি হয়? প্লট যে খাঁটি গ্রামের, তাই অনেক কষ্টে মাকে রাজি করিয়ে এখানে আসা। কিন্তু গ্রামে পা দিয়েই হঠাৎ করে তার যেন মনে হলো সে একটা মস্ত বড় ভুল করে ফেলেছে। মায়ের কথা শুনে না আসলেই বরং ভালো হতো। এমন মনে হওয়ার কারণ তার অজানা। একটা কারণ অবশ্য থাকতে পারে, এই গ্রামটার পরিবেশ। এরকম গ্রামের কথা নীল গল্পেই পড়েছিল। কিন্তু বর্তমানে গ্রামের যে এরকম অবস্থাও থাকতে পারে সেটা ধারণা তার ছিল না। গ্রামটা সম্পূর্ণ অন্ধকারে ঢাকা। মনে হচ্ছে কেউ যেন তার জীবনের সমস্ত দুঃখের কালো ছায়া নিয়ে গ্রামটাকে অন্ধকারে ঢেকে রেখেছে। কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে এই গ্রামে। সেই বৃষ্টির রেশ আজ সকাল পর্যন্ত ছিল। বৃষ্টির ছিটেফোঁটা জল এখনও লেগে রয়েছে গাছের পাতায়, মেঠো পথে। এখানকার আবহাওয়া বেশ ঠান্ডা। সমগ্র আকাশের কালো মেঘের আধিপত্য বিরাজ করছে। শহরে চারিদিকের আলো ঝলমলে আলোর রোশনাই রাতের এই পুরো সত্যিটাকে পিছনে ফেলে দেয়। কিন্তু এখানে এই সত্যিটা যেন আকাশ ফুঁড়ে নেমে এসেছে। একটা গা ছমছমে ভাব আচ্ছন্ন করে রেখেছে সমস্ত গ্রামটাকে। ঘড়িতে এখন সবে 8টা। শহর কলকাতা এখন ভিড়ে জমজমাট। ভিড় বস্তুটাকে কোনো দিনই পছন্দ নয় নীলের। কিন্তু এই আধার ঘেরা গ্রামে ওই ভিড়কে সবচেয়ে বেশি আপন মনে হচ্ছে তার। বাসটা তাকে একটা ফাঁকা জায়গায় নামিয়ে দিয়ে চলে গেছে। আশেপাশে তাকিয়ে দেখল কোনো যানবাহনই নেই। অলোক বলেছিল বাস থেকে নেমে রিক্সা করে বাকি পথটা যেতে হয়। কিন্তু রিক্সা তো দূরের কথা, একটা জনপ্রাণীও চোখে পড়ছে না তার। এ যেন গল্প থেকে নামা সত্য ভূতের গল্প বাস্তবে এনে ফেলেছে কেউ। কি করে এর পরের পথটা যাবে সেটা ভাবতে ভাবতেই হঠাৎ একটা রিক্সা এসে হাজির হলো। আর নীলের মনে পড়ে গেল ছোটবেলার ভূতের গল্পের কথা। তার দাদু তাকে যে ভূতের গল্প শোনাতো, ঠিক সেই রকম ভূত। সেই সব গল্পে ভূত রিক্সাওয়ালা সেজে যাত্রীকে নিয়ে চলে যায় ভূতেদের আস্তানায়। নীল এসব ভাবছিল, আর ঠিক তখনই নীলকে চমকে দিয়ে সেই রিক্সাওয়ালা যেন তাকে ভয় পাওয়ানোর অভিপ্রায়ে গম্ভীর গলায় বলে উঠল, বাবু, যাবেন কোথায়? নীলের গা ছমছামনি ভাবটা যেন আরো বেড়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় উত্তর দিল, না না না, আমি কোথাও যাব না। রিক্সাওয়ালা একটু খুক খুক করে হেসে উত্তর দিল, বাবু, এত রাত্রে আর কিচ্ছু পাবেন না। আপনার ভালোর জন্যই বলছি, চলুন আমার সাথে। আমি বাড়ি ফিরছি, আপনাকেও আপনার জায়গায় পৌঁছে দেব। না হলে পুরো রাতটা এখানে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। নীল চারপাশটা আরেকবার চোখ বুলিয়ে নিল। না,
আর কিছুই করার নেই তার। তাই সে রিকশায় চড়ে উঠে তার গন্তব্যের ঠিকানাটা রিকশাওয়ালাকে বলে দিল। রিকশায় বসে নীল ভাবছিল অলোকের কথাগুলো। একসময় জমিদার বাড়ি এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাড়িতে শুধু 2 জন কাজের লোক আছে এখন, তারা স্বামী স্ত্রী। দীপেন কাকু আর সোমা কাকিমার কোনো সন্তান নেই। তারা বাড়িটা দেখাশোনা করে। অলোকের পরিবারের কলকাতায় চলে যাওয়ার পিছনে নাকি একটা ইতিহাস আছে। অলোকের কোনো এক পূর্বপুরুষ বাড়ির কাজের লোকের মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। জমিদারের মা ছেলের মতি ফেরানোর জন্য বিয়ে দেওয়ার চেষ্টা করে এবং ত্যায্যপুত্র হওয়ার ভয়ে জমিদার মেয়েটাকে রাতের অন্ধকারে খুন করে। এমনকি মেয়েটার মা বাবাকেও খুন করা হয়েছিল ঘটনা চাপা দেওয়ার জন্য। তারপর থেকেই ওদের পরিবারের কোনো না কোনো অঘটন ঘটতে থাকে। তাই অলোকের পূর্বপুরুষরাও গ্রাম ছেড়ে শহরে পালিয়ে যায়। সেই থেকে তাদের পরিবারের কেউই আর এই জমিদার বাড়িতে যায় না। কলকাতায় বসে এইসব কথার বিন্দু বিসর্গ বিশ্বাস করেনি নীল, বরং হেসেই উড়িয়ে দিয়েছিল। কিন্তু এখানের এই আলো আধারি পরিবেশে যেন সেই ঘটনাটা বড্ড বেশি সত্যি মনে হচ্ছে। এইসব ভাবতে ভাবতে নীল খেয়ালই করেনি যে তার গন্তব্য এসে গেছে। বুঝতে পারল রিকশাওয়ালার গলার আওয়াজে, এসে গেছি বাবু, ভাড়া 20 টাকা হয়েছে। নীল সামনে তাকিয়ে দেখল রিকশাটা একটা বড় গেটের সামনে এসে দাঁড়িয়েছে। রিকশা থেকে নেমে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল নীল। প্রথমেই প্রাসাদটাকে দেখে নিয়ে পকেট থেকে টাকা বের করে দিল। তারপর পা বাড়ালো সামনের দিকে। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে গেটটা খুলে সে ভেতরে ঢুকল। কাছ থেকে পুনরায় বাড়িটাকে দেখল নীল। বোঝা যাচ্ছে বাড়ির সামনের দিকটা মেরামত করা হয়েছে, রং করা নেই, শুধু চুন লাগানো আছে। বাড়ির ভিতরের দিকে অংশটাকে ঢুকে সে দেখল বাড়ির বাকি অংশটা প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। বড় বড় পিলারের মাথা ভেঙে পড়েছে। সোজাসুজি দেখা যাচ্ছে দুর্গা দালান, সেখানে দুর্গা মায়ের প্রাচীন বাঁশের কাঠামো রাখা। একসময় এই বাড়িতে কতটা ধুমধাম করে পূজা হতো সেটা এই ধ্বংসাবশেষ দেখলেই আন্দাজ করা যাচ্ছে। নীল এগিয়ে গেল। বাড়িতে কেউ আছেন? আমি নীলাদ্রি, অলোকের বন্ধু। কিন্তু কোনো সারা শব্দ পেল না। আরও এক ধাপ গলা উঁচিয়ে ডাকল সে, বাড়িতে কেউ আছেন? না, এবারেও কোনো সারা শব্দ নেই। আর কোনো উপায় নেই নীলের কাছে। মোবাইলটা বের করে অলোকের নাম্বার ডায়াল করে কল করতেই যাচ্ছিল, দেখল মোবাইলে নেটওয়ার্কের ঘর ফাঁকা। এই মুহূর্তে তার কি করা উচিত সেটা বুঝতে পারল না নীল। পিছনের দিকে ফিরে বাড়ির ধ্বংসাবশেষটাকে সে দেখতে লাগলো। যেন মনে হচ্ছে বাড়িটা হাঁ করে তার দিকে তাকিয়ে আছে। কতকালের অভুক্ত যেন সেই বিশাল ধ্বংসাবশেষটা এক্ষুনি যেন তাকে তুলে খেয়ে নিজের ক্ষুধা নিবারণ করবে। এলেন তবে? একটা গম্ভীর অথচ শীতল গলার আওয়াজের পিছনে ফিরল নীল। সে দেখল একটা বৃদ্ধ মানুষ কখন যেন নিস্তব্ধে তার পিছনে এসে দাঁড়িয়েছে। লোকটা চোখ দুটো যেন অস্বাভাবিক রকমের জ্বলন্ত। তার হাতে একটা হেরিকেন। সে হেরিকেনের আলোয় বৃদ্ধাকে ভূতের গল্পের ভিলেন বলেই মনে হলো। জড়া চিহ্ন শরীরে বহু বছরের পুরনো একটা চাদর। বৃদ্ধের এইরকম একখানা হুলিয়ে দেখে এমন ঘাবড়ে গেল নীল। তারপর আমতা আমতা করে বলল, হ্যাঁ আসলে দেরি হয়ে গেল। তার উপর নীল তার বাস যাত্রার বর্ণনা দিতে যাচ্ছিল, কিন্তু তাকে থামিয়ে দিয়ে বৃদ্ধ বলল, ভিতরে আসুন। নীল আর কথা না বাড়িয়ে চুপচাপ ভিতর পর্যন্ত অনুসরণ করল। এই ভূতভূত পরিবেশেও খাবার টেবিলে বসে মনটা ভালো হয়ে গেল নীলের। খাওয়া দাওয়া ভালোই আয়োজন। 2টো ঝাল করা ইলিশের পেটি তাকে দেওয়া হয়েছে। এছাড়া আছে আলু পোস্ত, কড়াইয়ের ডাল, আলু ভাজা, পটল ভাজা, চাটনি, দই এবং শেষ পাতে মিষ্টি। সব কটাই তার প্রিয় খাদ্যের তালিকায় পড়ে। খাবার দেখে জিভে জল চলে এলো নীলের, কিন্তু একই সাথে বিস্মিত হলো সে, এরা কি করে জানলো তার প্রিয় খাদ্যের তালিকা? দীপেন কাকাকে দেখে তার বয়স বোঝার উপায় নেই। হতে পারে 65, আবার 75 হওয়াটাও অস্বাভাবিক কিছু নয়। কাকার পাশে কাকিমা এক গলা ঘোমটা টেনে দাঁড়িয়ে আছে। কাকা বলল, খেয়ে নিন বাবু, বহু প্রতীক্ষা দিয়ে আমার গিন্নি খাবারগুলো বানিয়েছেন। নীল এ কথাটার মানে বুঝতে পারল না, বরং
সে চেষ্টাও করল না মানে বোঝার। খাবারের দিকে মন দিল নীল, কিন্তু দীপেন কাকার চোখের দৃষ্টি যেন কোনো মতেই যাচ্ছে না। তার উপর এই আলো আধারী পরিবেশে অস্বস্তিটা যেন বড় বেশি মনে হচ্ছে নীলের। কাকু হঠাৎই বলে উঠল, কালকের ঝড়ে বিদ্যুতের পোল উল্টে গেছে, কয়েকটা জায়গায় গাছ পড়ে তার ছিঁড়ে গেছে, তাই এখানে কবে বিদ্যুৎ আসবে সেটা বলা যাচ্ছে না। আশ্চর্য, এই ভদ্রলোক কি মাইন্ড রিড করতে জানে? নীল তো এই কথাটাই ভাবছিল। হে নিন দাদাবাবু, এত ভেবে কিচ্ছু হবে না। কেমন যেন কাঠখুট্টা কথা, শুনলে যে কীরকম গাটা শিরশির করে ওঠে। কিন্তু সেটা বুঝতে দিল না নীল, চুপচাপ খেতে থাকলো। তবে খাবারটা মুখে দিতেই তার সারা শরীরটা ঝিমঝিম করে উঠল। এ যেন তার বহু পরিচিত রান্নার স্বাদ, বহুদিনের চেনা, যেন কত যুগ আগে থেকে এই মহিলার হাতে রান্না সে খেয়ে আসছে। আবার তাকে অবাক করে দিয়ে দীপেন কাকা বলে উঠল, এমন কত কিছু আপন মনে হবে, হাতের রান্না তো খুবই সামান্য। আবার গাটা ছমছম করে উঠল নীলের। ভিতরের উত্তেজনা বাইরে আসতে দিল না সে। বাকি খাবারটা সে শেষ করল। কি অদ্ভুত ঘটনা ঘটছে আজ নীলের সাথে। বড্ড বেশি আপন মনে হচ্ছে এই বাড়ির সব কিছু তার। সে নিশ্চিত আগে কখনো আসেনি এখানে। শুধু এখানে কেন, কখনো কলকাতার বাইরেই যায়নি সে। অথচ এই ঘর, বিছানা সব কিছুই যেন তার স্মৃতি লেগে রয়েছে। কিন্তু এখন আর বেশি কিছু নিয়ে মাথা ঘামাতে চাইল না নীল। যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজটা সেরে কলকাতায় ফিরে যেতে চাইছে তার মন। এখানে সব কিছু যেন বড় অদ্ভুত। কলকাতার মধ্যে যেসব কথা সে উড়িয়ে দিয়েছে, সেই সব কিছু অন্ধকার গ্রামের মধ্যে এত বড় জমিদার বাড়ির একটা ঘরের কোণে বসে এখন তার সত্যি মনে হচ্ছে। বাড়িতে এক ফোঁটাও আলো থাকলে তার ঘুম হতো না, তাই ঘরের সমস্ত আলো বন্ধ করে ঘুমানো তার চিরকালের অভ্যাস। এমনকি নাইট বাল্বও জ্বালায়নি কোনো কালে। কিন্তু এই গ্রামটা এই একদিনে কিভাবে যেন তাকে ব্যতিক্রমী করে তুলেছে। ঘরের মধ্যে হারিকেন জ্বালিয়ে রেখেছে সে। হারিকেন নেভানোর দুঃসাহস সে দেখাতে পারেনি। প্লটটা আরেকবার গোছানোর চেষ্টায় নীল চোখ বন্ধ করল, কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে ক্লান্তির কারণে ঘুমিয়েও পড়ল সে। স্বপ্নে নীল দেখল একটা বড় পুকুরের পাড়ে বসে আছে সে। তার পাশে বসে আছে একটি মেয়ে। মেয়েটির দুদিকে পিনুনি ঝোলানো, মাঝখানে দিয়ে সিটি কাটা, পরনে হলুদ সাদা ডোরা কাটা শাড়ির আটপৌড়ে করে পরা, আঁচল কোমরে গোঁজা। কিন্তু মেয়েটার মুখ দেখতে পাচ্ছে না নীল। মেয়েটা দিঘির জলে পা দোলাচ্ছে, তাকে সঙ্গ দিচ্ছে নীল। কি যেন একটা অজানা কারণে খিলখিল করে হাসছে মেয়েটা। নীলের খুব ভালো লাগছে মেয়েটার ওই হাসিটা। হঠাৎই সে হাসিটা কান্নাতে পরিণত হলো। নীল এই পরিবর্তনের কারণ বুঝতে পারছে না। সে মেয়েটার কাঁধে হাত দিয়ে জিজ্ঞাসা করছে তার কান্নার কারণটা, কিন্তু মেয়েটা কিছুতেই বলছে না। সে শুধু দুই হাতে মুখ চেপে প্রাণপণ তার কান্নাটাকে দমিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কান্নার দমক তার শরীর ভেঙে বেরিয়ে আসছে। হঠাৎই নীল উপলব্ধি করলো একটা উৎকট গন্ধে চারিদিক ভরে উঠেছে, যেন মানুষ মরার পচার উৎকট গন্ধ। নীল চারিদিকে তাকিয়ে খুঁজতে চেষ্টা করলো সেই গন্ধের উৎসটা, কিন্তু কোথায় উৎসটা সেটা সে খুঁজে পেলই না। পাশের দিকে তাকিয়ে নীল দেখলো সেই মেয়েটার নেই, কোথাও নেই, কিন্তু মেয়েটার কান্নাটা রয়ে গেছে। আগের থেকে যেন এবার আরও করুণ হয়ে উঠেছে তার কান্নাটা। নীল আর পাচ্ছে না সহ্য করতে। সেটা বুঝতে পেরেই যেন উৎকট গন্ধটা আরও কয়েক গুণ বেড়ে গেল। আর সহ্য করতে না পেরে সেই জায়গা থেকে ওঠার চেষ্টা করতেই জলের মধ্যে থেকে কেউ যেন দুহাত দিয়ে নীলের পা দুটো চেপে ধরল। বুক কেঁপে উঠল তার। নীল ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে তার পা দুটোকে, কিন্তু পারছে না। প্রবল শক্তিমান কোনো প্রাণী যেন প্রবল আক্রোশে তাকে জলের দিকে টেনে নিয়ে যেতে চাইছে। সে ধীরে ধীরে নেমে যাচ্ছে জলের মধ্যে। নিজেকে আটকে রাখার প্রচেষ্টায় নিজের নখ দিয়ে সে খামচে ধরেছে পাথরের সিঁড়িটাকে, কিন্তু না, নিজেকে আটকে রাখার ক্ষমতা তার আর নেই। পাথরের উপর নখের চাপে রক্ত বেরোচ্ছে নখ দিয়ে, কিন্তু শেষ রক্ষা আর হলো না। এক ঝটকায়
সে জলের মধ্যে থাকা হাত দুটো তাকে জলের গভীরে টেনে নিয়ে গেল। ধর্মনি উঠে পড়ে বসল নীল, আর উঠতেই তার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। এই ঘরের মধ্যে কেমন যেন একটা বিকট গন্ধ, ঠিক সেই গন্ধটা, যে গন্ধটা ওই স্বপ্নের মধ্যে পাচ্ছিল সে। এত বিকট গন্ধ নীল সহ্য করতে পারছে না, যেন মনে হচ্ছে যুগ যুগ ধরে গন্ধটা চাপা পড়েছিল, সুযোগ পেয়ে আজ বেরিয়ে আসছে। কিন্তু কিসের গন্ধ? তাড়াতাড়ি হ্যারিকেনটা মেঝে থেকে তুলে নিয়ে চারিদিকে দেখতে লাগলো সে। কই, কোথাও তো কিছু নেই। ইঁদুর মরেছে নাকি? কিন্তু মরবে কোথায়? ঘরটা তো ফাঁকা, শুধুমাত্র একটা আলমারি আছে, আর আছে একটা খাট, যে খাটের উপরে সে শুয়ে আছে। নীল বিছানার তলাটা এবং আলমারির ভিতরটা খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করলো। আলমারির নিচেটা দেখতেও ছাড়ল না, কিন্তু কোথাও কিছু নেই। এখানে আসার পর থেকে কি যে হয়ে চলেছে সেটা তার মাথায় ঢুকছে না। এই বিভৎস গন্ধ তার বমির উদ্রেক ঘটালো। সে ঘরের বাইরে বারান্দায় এসে কোনো রকমে আটকালো বমিটাকে। নীল বুঝতে পারছে না এখন তার কি করা উচিত। দীপেন কাকাকে কি ডাকবে? শেষ পর্যন্ত অনেক ভাবনা চিন্তা করে হাত দিল সে। আশ্চর্য, দীপেন কাকা যেন এই ডাকটার অপেক্ষাতেই আড়ালে আত্মগোপন করেছিল। থামের আড়াল থেকে হঠাৎ করে সামনে এসে হাজির হয়ে নীলের হৃৎপিণ্ডের গতি সে দ্বিগুণ করে দিল। কিরকম একটা ঘর ঘরে গলায় জিজ্ঞেস করলো, কি চাই বাবু এত রাতে? আপনি এখনো ঘুমাননি? নীল কোনো মতে আমতা আমতা করে বলল, ঘরের মধ্যে পচা একটা গন্ধ আসছে। গন্ধ বলে এক অট্টহাসি হেসে উঠল বৃদ্ধ। সে হাসির মধ্যে বিদ্বেষ, ঘৃণা, রাগ যেন সব কিছু একসাথে মিশেছিল। ঘরের মধ্যে খুব গন্ধ, কিছু কি মরেছে? এই কথায় বৃদ্ধের চোখ যেন আরো জ্বলে উঠল। সে নীলের আরো কাছে এগিয়ে এসে বললেন, মরবে? হ্যাঁ, মরবেই তো, সব মরবে। নীল একথার কোনো মানে বুঝতে পারল না। সে বলল, আমি ঘরটা দেখেছি, কিছু মরে নেই, কিন্তু তাও এত গন্ধ আমি ঘুমোতে পারছি না। বৃদ্ধ হঠাৎ নীলের হাতটা চেপে ধরে বলল, চলুন আমার সাথে, দেখি কোথায় গন্ধ। এই বৃদ্ধের হাতে এত জোর এলো কোথা থেকে? নীলের মনে হচ্ছে তার হাতটা যেন প্রবল আক্রোশে কেউ পিষে দিতে চাইছে। কল্পনাতেই ঠান্ডা হাতটা নীলের অন্তঃস্থল পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। সে প্রায় চিৎকার করেই বলে ওঠে, আমি যেতে চাই না। কিন্তু কে কার কথা শোনে? বৃদ্ধ তাকে এক প্রকার জোর করে টেনে নিয়ে, কোথায় কোথায় আপনার গন্ধ? অবাক হলো নীল, এতটুকুও গন্ধ নেই। তাহলে একটু ওকে কিসের গন্ধ পাচ্ছিল সে? সেই উৎকট গন্ধে ঘুম ভেঙে পর্যন্ত গিয়েছিল তার। এটা কিভাবে সম্ভব? কি হলো বললেন না তো? বিস্ময়ের ঘোরে নীল কিছু বলতে পারল না। ঘুমের ঘরে হয়তো ভুল করেছেন বাবু, আমি এখন যাই, আপনি শান্তিতে ঘুমন, দরকার পড়লে আবার ডাকবেন, আমরা তো আছি। বৃদ্ধ চলে যাওয়ার পরেও ভয় কমে না নীলের। ফোনটা আবার দেখল সে, না, আসেনি ফোনে নেটওয়ার্ক। আজ বড় বেশি করে যেন বুঝতে পারছে সে মোবাইলের উপর কতটা নির্ভরশীল হয়ে পড়েছে তারা। ভোরের আলো না ফোটা পর্যন্ত ঘুমোতে পারল না নীল। জেগে থাকলো হ্যারিকেনটা কাছে রেখে। ভোরের দিকে চোখ লেগে গিয়েছিল তার। সূর্যের আলো চোখে গিয়ে পড়তে ঘুম ভাঙল। ঘড়িতে এখন 5:30। আর ঘুমানোর চেষ্টা করল না সে। আজ সে তার কাজ সম্পূর্ণ করে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িটা থেকে চলে যাবে। আবার একটা রাত উপস্থিত হয়েছে। যা হোক করে এই রাতটা পার করে কাল ভোরেই বাড়ি ফেরার বাস ধরবে নীল। আজকের দিনটা খারাপ কাটেনি তার। ভোরের দিকে নিচে গিয়ে হাত মুখ ধুয়ে প্রাতঃকার্য সেরে এসে সে চা তৈরি করলো। এসে দেখে চা তৈরি। চা খেয়ে দীপেন কাকাকে নীল বলল বাড়ির চারপাশটা ভালোভাবে ঘুরিয়ে দেখাতে, তার সাথে গ্রামটাও তাকে দেখতে হবে। বৃদ্ধ তখন মুখে একটা অদ্ভুত হাসি নিয়ে বলেছিল, হ্যাঁ বাবু, দেখে নিন, সব ভালো করে দেখে নিন।
যদি আর সুযোগ না পান। তারপরেই একটা পিচ্ছিরি হাসি হেসেছিল। নীল আর কথা বাড়ায়নি, বেরিয়ে পড়েছিল নিজের কাজে। বাড়ির চারপাশটা সে ঘুরে দেখছিল। বাড়ির পাশের একটা অংশ সম্পূর্ণ বন জঙ্গলে ঘেরা। সেদিকে এগোতে যেতেই দীপেন কাকা নীলকে বাধা দিয়েছিল। বলেছিলেন, ওদিকে যাবেন না দাদাবাবু, এ বাড়ির পাপের একটা অংশ ওই জায়গায় আছে। কি আছে জিজ্ঞাসা করতে উত্তর এসেছিল, মরণকূপ। অবাক হয়ে নীল প্রশ্ন করেছিল, মরণকূপ? হ্যাঁ, মরণকূপ। অত্যাচারী জমিদারের বিরুদ্ধে কথা বলার শাস্তি হিসাবে হাজার হাজার নিষ্পাপ মানুষের মৃতদেহ আছে ওই কূপের মধ্যে। জমিদারদের বিরুদ্ধে গেলেই চাষিদের হাত পা ভেঙে ফেলে দেওয়া হতো ওই কূপের মধ্যে। দিনের পর দিন না খেতে পেয়ে ওই কূপের অন্ধকারে মরতে হতো ওই অভুক্ত মানুষগুলো। একে শরীরের জ্বালা, তার উপর পেটের জ্বালা। এসব কথা শুনে গা শিরশির করে উঠেছিল নীলের। সে আর যায়নি সেই দিকে। দুপুরে খাওয়া দাওয়ার পর বেরিয়েছিল গ্রাম ঘুরতে। ঘুরতে ঘুরতে নীল নিজের মনেই বলে উঠেছিল, তখনকার জমিদাররা খুবই অত্যাচারী ছিলেন, তাই না? দীপেন কাকা উত্তর দিয়েছিল, পিশাচ ছিল তারা, পিশাচ। এক জমিদার তার বাড়ির কাজের মেয়ে জবাকে ফাঁসিয়েছিল। তারপর যখন গিন্নিমা তার বিয়ে দিতে তৎপর হলেন, তখন মায়ের কথায় জবাকে খুন করে পুঁতে দিয়েছিল এই বাড়ির একটা ঘরের মেঝেতে। বোবা মেয়েটা চিৎকারও করতে পারেনি। ঘটনাটা চাপা দেওয়ার জন্য জবার মা বাবাকেও খুন হতে হয়েছিল। কিন্তু পাপ কাউকে ছাড়ে না, বাপকেও না। শাস্তি পেতেই হবে। ওরা আছে, ওরা অপেক্ষা করে আছে সঠিক সময়ের জন্য। কথাগুলো বলার সময় দীপেন কাকার চোখ যেন আগুন ঝরে পড়ছিল। কেমন যেন অদ্ভুত ভয় আর বিষণ্ণতা ঘিরে ধরেছিল নীলকে। প্রকৃতিরও সেই পরিস্থিতির সাথে তাল মিলিয়ে সূর্যটাকে টুক করে ডুবিয়ে দিয়েছিল। রাতের খাওয়া দাওয়া সেরে এখন নীল বিছানায়। এই রাতটা সে জেগেই কাটাবে ঠিক করেছে। কারেন্ট আজকেও আসেনি। বিছানার পাশে একটা টুলে হেরিকেনটা রেখে তার সামনে খাতা পেন নিয়ে প্রয়োজনীয় সব তথ্য টুকে রাখছে সে। রাত কটা হবে সেটা নীলের জানা নেই। একটা বিকট গন্ধে এবং করুণ কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল তার। লিখতে লিখতে কখন যে চোখ লেগে গেছে সেটা খেয়াল নেই। ঠিক কালকের স্বপ্নের মতো গন্ধটা আর কান্নাটা। ভয় শরীরটা কেঁপে উঠল নীলের। ঘরটা যেন গন্ধের ঠেলায় গুমোট হয়ে উঠেছে। নীল কাঁপা পায়ে বিছানা থেকে নামে। কান্নাটা খুব কাছ থেকে আসছে। মনে হচ্ছে ঘরের মধ্যেই কেউ কাঁদছে, কিন্তু কোথা থেকে? মনে হচ্ছে ঘরের মেঝে থেকে আসছে আওয়াজটা। ঘরের মেঝেতে কান রাখে নীল, আর তীব্র গন্ধে তার নাড়ি ভুঁড়ি পাক দিয়ে ওঠে। মেঝে থেকে দ্রুত কান সরাতে গিয়েও নীল পারে না। মেঝে থেকে একটা পচা গলা হাত উঠে এসে তার মাথাটা চেপে ধরেছে মেঝের সাথে। শত চেষ্টাতেও সেই হাত সরাতে পারছে না সে। কুমড়ে কেঁদে ওঠে নীল। সেই হাত তার মুখের উপর চেপে বসে শেষ চিৎকার করার ক্ষমতাটাকেও কেড়ে নিয়েছে নীলের থেকে। সেই পচা গলা হাতটা থেকে অসংখ্য আঙুল বেরিয়ে এর সমস্ত মুখের উপর চেপে বসতে থাকলো। চোখ বন্ধ করাতে মায়ের মুখটা ভেসে উঠল নীলের চোখের সামনে। নিজের সব শক্তি একত্রিত হয়ে দু হাত দিয়ে ঠেলা মারল হাতটাকে। মেঝের উপর কিছুটা দূরে ছিটকে পড়ে গেল নীল। তার নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। মেঝে থেকে কোনো মতে উঠে দাঁড়িয়ে দরজাটা খুলল সে, কিন্তু এগোতে পারল না। দরজা আগলে দাঁড়িয়ে আছে দীপেন কাকা এবং সুমা কাকিমা। তাদের চোখ থেকে যেন আগুন ঝরে পড়ছে। তারা এগিয়ে এলো নীলের দিকে। নীল কোকিয়ে উঠে চিৎকার করতে শুরু করে দিল, কি করেছি আমি? কেন আমার সাথে এমন করছো? যেতে দাও আমাকে। তোকে যেতে দেব? আমাদের সব শেষ করেছিস তুই। তোর জন্য এতকাল অপেক্ষা করেছি আমরা,
আর তোকে যেতে দেবো? হ্যাঁ? কথাগুলো বলার সময় দীপেন কাকার মুখে রাগ, ঘৃণা, বিদ্বেষ ফুটে উঠল। কথাগুলোর কোনো অর্থ বুঝতে পারল না নীল। পিছতে পিছতে সে হঠাৎ কিছুতে একটা বাধা পেল। পিছন থেকে একটা ঘড়ঘড়ে আওয়াজ কানে এলো তার, আর তার সাথে সেই উৎকট গন্ধটা। সারা গা ঘামে ভিজে গেল নীলের। ঘাম রক্ত মিশে তার সারা শরীর রাঙিয়ে উঠল। ধীরে ধীরে পিছনে ঘাড় ঘোরালো নীল। পিছনে তাকাতেই আঁতকে উঠে ছিটকে দূরে সরে গেল সে। তার সামনে এখন একটা পচা গলা দেহ। সেই দেহটা মানুষের কিনা বোঝা যাচ্ছে না, তবে সেটা মানুষের শরীরের আকার নিচ্ছে। সেই মাংসপিণ্ডটার সারা শরীর থেকে কালো মাংস গলে গলে পড়ছে। নীলের বমি আর বাত মানল না। রাতে যা খেয়েছিল সবটা উগড়ে দিল সে। সোমা কাকিমা গলা থেকে বেরিয়ে এলো, ঘৃণা হচ্ছে ওকে দেখে, ঘৃণা হচ্ছে। ওর এই অবস্থা তোর জন্য। আমি কি করেছি? আমি তো এই গ্রামে এই প্রথম এলাম। মনে পড়ছে না তোর? মনে পড়ছে না? আজ থেকে 70 বছর আগে তুই আমার বোবা মেয়েটাকে খুন করেছিলি। কি দোষ ছিল ওর? বিশ্বাস করেছিল তোকে, আর তুই ওই বিশ্বাসের সুযোগ নিলি। হ্যাঁ, মায়ের কথাগুলো শুনে মেরে ফেললি ওকে। আবার ঘটনা চাপা দেওয়ার জন্য আমাদেরও মেরে ফেললি। পিশাচ কোথাকার! ক্রুদ্ধ স্বরে বলে উঠল বৃদ্ধা। এসব কি? আমি এসব কখন করলাম? কান্নায় ভেঙে পড়ে নীল। দীপেন কাকা গর্জন করে বলে উঠেছিল, করেছিস, করেছিস। এ জন্মে নয় রে, আগের জন্মে। আমরা এত বছর অপেক্ষা করে আছি তোর মৃত্যু দেখব বলে। এই ঘরের মেঝেতে পুঁতে দিয়েছিলি আমার মেয়েকে তুই। সেদিন এ বাড়ি থেকে পালিয়ে বেঁচেছিলি, কিন্তু আজ কি বাঁচাবে তোকে? আমাদের এই জন্ম শুধু তোর মরা মুখ দেখার জন্য। আমার মেয়েও অপেক্ষা করে আছে তোকে শেষ করার জন্য। আজ তোকে শেষ করে সে নিজের আর আমাদের অপেক্ষার অবসান ঘটাবে। মরার জন্যে বাড়িতে ফিরে আসতে হলো তো তোকে। হ্যাঁ, এসব কি বলছো? আমি তো এসব কিছু জানি না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। নীল বলল। ছেড়ে কোথায় দেব? আজ মরতে হবে তোকে, মরতে হবে, বলে ওঠে দীপেন কাকা। বৃদ্ধ আর বৃদ্ধার হাসিতে কেঁপে ওঠে ঘরটা। সেই সঙ্গে সে অদ্ভুত ঘরঘরে আওয়াজটাও প্রচণ্ড বেড়ে উঠেছে। মনে হচ্ছে সে চিৎকার করে নিজের সমস্ত ঘৃণা উগড়ে দিতে চাইছে। দুহাত কান চেপে বসে পড়ে নীল। আর পারছে না সে, কিন্তু সে বাঁচবে কিভাবে? নিজের সমস্ত শক্তি একত্রিত করে উঠে দাঁড়াতে গিয়েও পারে না সে। মেঝে থেকে গাছের শিকড়ের মতো কী সব উঠে এসে জড়িয়ে ধরে তার পা। বৃদ্ধ বলে ওঠে, শেষ করে দে মা, শেষ করে দে এই পিশাচটাকে। এই দিনটার জন্য অপেক্ষা করে আছি এত বছর। শেষ করে দে ওকে। নীল প্রাণপণে চেষ্টা করে এক বিন্দুও লড়তে পারছে না। সেই দুই পিশাচি হাসি আর তীব্র গঙ্গানির কবলে সে বড্ড অসহায়। ধীরে ধীরে সেই শিকড় তার কোমর বেয়ে উঠে আসছে। নীলের চিৎকার ধীরে ধীরে হারিয়ে যায় ঘরের মেঝের মাঝে। নীলাদ্রি সেন নামটা এখন বহুল প্রচারিত। তার ভৌতিক গল্পের উপন্যাস সত্যের আড়ালে সর্বজন স্বীকৃত। সেই রাতে অমন বিদঘুটে মার্কা একটা স্বপ্ন দেখেছিল নীল। হয়তো সারাদিন ওই মানুষ দুটোর অমন ব্যবহার আর ভৌতিক গল্পের প্লট মিলে অমন একটা স্বপ্ন তৈরি করেছিল তার অবচেতন মন। ভোরের বাসেই নীল ফিরে আসে কলকাতায়। তবে দীপেন কাকার জ্বলন্ত দৃষ্টির হাত থেকে শেষ মুহূর্তেও নিস্তার পায়নি সে। ফিরে এসেই সেই স্বপ্নটার উপর ভিত্তি করে তার প্রথম উপন্যাস সে লিখেছিল। কিন্তু ওই স্বপ্নটা আজও নীলকে ঘুমোতে দেয় না। প্রতি মুহূর্তে তাড়া করে বেড়ায় ওই গন্ধটা।
এই বাড়িটা ছেড়ে সে যেতে পারেনি। কলকাতায় ফেরার কিছুদিন পরেই ফিরে এসেছে এই বাড়িটাতে। দীপেন কাকার মুখে একটা বাঁকা হাসি দেখেছিল নীল। দীপেন কাকা যেন জানতো নীলকে ফিরে আসতেই হবে। নীলের মা বাবা অনেক চেষ্টা করেছে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু প্রতিবার ব্যর্থ হয়ে তারাও হাল ছেড়ে দিয়েছে। নীল এই ঘরটার মধ্যে এখন বন্দি। কারোর সাথে সে যেন কথা বলে প্রতি মুহূর্তে। এই ঘরটার মাঝেই চির আতঙ্কের মাঝেও সুখ খুঁজে পায় সে। সময় যেন মাকড়সার মতো ধীরে ধীরে এগিয়ে আসে তার দিকে। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।